আমাদের রায়পুরের যে প্রার্থী হয়েছেন ঠাকুরমণি সরেন, তিনি বিধানসভায় কথা বলার মতো তার দক্ষতা আছে বলে আমি মনে করিনি। আমি যদি বিধায়ক হই, আমার রায়পুর বিধানসভায় 5টা মণ্ডল আছে, 5টা মণ্ডল সভাপতি আছে, সেই মণ্ডল সভাপতিদের কাছে আমার সার্টিফিকেট প্যাড থাকবে। এই জঙ্গলমহলে যে সমস্ত বিধায়কদের দেখেছি বিগত দিনে যারা মন্ত্রী হয়েছে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের উন্নতি দেখেছি। কারো দেখছি তালবেড়িয়াতে ড্যামের রিসোর্ট হয়ে গেছে, কারো দেখছি পেট্রোল পাম্প হয়ে যাচ্ছে, কারো দেখছি বাস চলছে দূরে দূরে। ক্ষেত্রমোহনেরও এই ইচ্ছা আছে নাকি? নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় দর্শক। আজকে আমি দাঁড়িয়ে আছি রায়পুর বিধানসভার ঢেকো অঞ্চলের চোরকোল নামক এক বাজার, ছোট বাজারের মধ্যে। চলতে চলতে আজ দেখা হয়েছে এই রায়পুর বিধানসভার খুব পরিচিত এক মুখ, সমাজ সেবক, একজন ভালো মানুষ, মাননীয় ক্ষেত্রমোহন হাঁসদা গমকে। আমি ওনার সঙ্গে কথা বলবো। এবছর এই দক্ষিণ বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে উনি বিজেপি, যথা জাতীয় পার্টি বিজেপির তরফ থেকে এমএলএর প্রার্থী হয়েছেন। আসুন কথা বলি, কেন, কি ভরসা, কি করবেন, কেমন কাজ করবেন, কত বাধা পাচ্ছেন, আসুন কথা বলি। মহাশয় নমস্কার। নমস্কার। কেমন লাগছে এই যে আপনি এরকম ড্রেস পরেছেন? এতদিন ধরে তো আপনাকে এরকম দেখা যায়নি। এই ড্রেসগুলো মানে পরিস্থিতি অনুযায়ী পরতে হচ্ছে। আমি এই ধরনের ড্রেস পরে খুব একটা অভ্যস্ত ছিলাম না। আমি অত্যন্ত সাদা মাঠা মানে পোশাক পরি, কিন্তু বর্তমানে একজন প্রার্থী হয়ে আমাদের অনেক কর্মীর একটা অনুরোধ, পাঞ্জাবি পায়জামা পরলে ভালো হয়, ওই সেই থেকে টুকটাক না মানুষ জানতে চাইবে, এই রায়পুর বিধানসভার মানুষ জানতে চাইবে আপনার ভিতরের রংটা এরকম আছে না, ভিতরটা একটু আলাদা আছে, উপরটা অন্য। আমার ভিতরটা সম্পূর্ণ আলাদা। আমার ভিতরটা এইরকম, এই এলাকার প্রত্যেকটা মানুষের যন্ত্রণা, তাদের বেদনা, ব্যথা, তাদের সমস্যা, সেটা আমার বুকের মধ্যে জড়িয়ে আছে। আমি তারা কি চায়, তারা কিভাবে দিন কাটাচ্ছে, কি সমস্যার মধ্য দিয়ে তারা জীবনযাপন করছে, সেটা আমি প্রত্যেকটা মুহূর্তে তিলে তিলে করে আমি উপলব্ধি করি এবং সেই বিষয়টা আমি শেয়ার করে থাকি। আপনার রাজনৈতিক জীবন আমরা দেখেছি, শুনেছি, মানুষের থেকে জেনেওছি, আপনি বিভিন্ন সময়ে আগেও অন্যান্য রাজনৈতিক দলে ছিলেন। কি এমন ঘটলো এত বছর পরে আপনার মনে হলো যে এই বিজেপি নামক পার্টিতে যোগদান করতে হবে এবং এই এলাকায় আরেকবার সুযোগ পাচ্ছেন এমএলএ হিসেবে দাঁড়াবার জন্য? কি বলবেন? অন্যান্য দলের কারণটা হচ্ছে, এক সময় আমি ঝাড়খণ্ড পার্টির নরেন থেকে আমি রাজনীতি জীবন শুরু করেছিলাম। ঝাড়খণ্ড পার্টির যিনি প্রতিষ্ঠাতা, আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নরেন হাঁসদা আজ ইহল থেকে পরলোক গমন করেছেন। তার অবর্তমানে তার সহধর্মিণী চুনিবালা হাঁসদাকেও আমরা বিধায়ক করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য তিনি এই দলটাকে রক্ষা করতে পারেননি। দলের প্রতি যে তার একটা সোহাগ এবং শাসন, দুটো জিনিস রাখা দরকার ছিল, উনি শাসন করেছেন, সোহাগ করতে পারেননি। ফলে তার কাছ থেকে সমস্ত মানুষ বেরিয়ে চলে এসেছে। চলে আসার পরে দলের অবস্থা এমন জায়গায় গেল যে দলটাই শেষ হয়ে গেল। ফলে আমরা মাঝখানে অনেক দিন নীরব ছিলাম, অরাজনৈতিকভাবে ছিলাম, সামাজিকভাবে আমরা জীবনযাপন করছিলাম। বর্তমানে এই সরকারটা যখন এলো, এই সরকারটা আসার পরে যেভাবে এলাকায় দমন পীড়ন, শোষণ, শাসন, নিপীড়ন, চুরি, দুর্নীতি, খুন, মার্ডার থেকে শুরু করে এমন কোনো কাজ নেই দেশে, খারাপ কাজ তারা বাদ দেয়নি। এখানকার মানুষের ন্যূনতম যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের যে সামাজিক পরিচিতি, সামাজিক আত্মমর্যাদা, সামাজিক তাদের আচার আচরণ, পূজা পার্বণ, তাদের সংস্কৃতি, যে লালন পালন করার যে অধিকার, সেই অধিকারটুকু এখানকার মানুষের ক্ষুণ্ণ হয়েছে। আমাদের পশ্চিমবাংলার বুকে হিন্দু বা সাঁওতালরা আমরা সংখ্যাগরিষ্ঠ, যারা এখানে সংখ্যালঘিষ্ঠ, যারা সংখ্যালঘু বলে পরিচিত, সেই মালদা মুর্শিদাবাদ এলাকায় আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা সরস্বতী পুজো করতে পারছেন না, তারা কালী পুজো করতে পারছেন না। কালী মূর্তি পর্যন্ত পুলিশ ভ্যানে
পর্যন্ত নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই হলো পশ্চিমবাংলার মানুষের দুর্দশা, পশ্চিমবঙ্গবাসীর অবস্থা, করুণ অবস্থা। কিন্তু আমরা সরকার, বর্তমান সরকারের যা প্রচার দেখি, শুনি, তাতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করা আছে, বিভিন্ন ধরনের ভাতা, আমি অতগুলো নাম বলতে পারছি না, এবং আমাদের মা বোনেদের জন্য আলাদা করে আবার যা 1500 ছিল সেটা 1700 হয়ে গেছে, আরও বিভিন্ন ধরনের, এত ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বলে বিরোধী পক্ষ তথা এই মুহূর্তে যে সমস্ত সরকার, যেটা এখন আপাতত ইলেকশনের মধ্যে ওরা ডিসমিস হয়ে আছে, আপনি এতগুলো বাধা পার করে আপনার পার্টি আপনাকে টিকিট দিয়েছে, আপনার উপরে ভরসা করেছে, আপনার এতগুলো সুযোগ সুবিধার থেকে ওরা ছেড়ে আপনাদের এই মুখের কথায় চলে আসবে? একটা কথা আছে, এটা ভাতা নয়, এটা বললাম না ভাঁওতা। এই ভাতা দিয়ে মানুষের সমস্যা কোনোদিন সমাধান হতে পারে না। মানুষের চাই শিক্ষা, মানুষের চাই কর্মসংস্থান। আজকে শিক্ষাটাকে ধ্বংস করে একে ভাতা দিয়ে সমস্যা সমাধান করতে চাইছে। উনি বিভিন্ন সময় বলেছিলেন নির্বাচন প্রাক মুহূর্তে, নির্বাচনের পূর্বে তিনি ইস্তাহার দিয়েছিলেন আমি ডবল চাকরি দিব, কিন্তু সেই ডবল চাকরি তো অনেক দূরের কথা। তিনি 15 বছরে একটাও চাকরি দিতে পারেননি। এককালীন যদিও একবার কিছু দিয়েছিল, সে তো মুড়কির মতো সে চাকরি বিক্রি করেছেন, এবং যারা ভালোভাবে চাকরি পেয়েছিলেন নিজেদের দক্ষতায় তাদের সঙ্গে গুলিয়ে দিয়ে তাদের চাকরি পর্যন্ত খেয়েছেন, আর যারাকে অবৈধভাবে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদেরও গেছে, আর যারা ভালোভাবে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি শেষ হয়ে গেছে। আমরা তো এটা দেখলাম। তার জন্যে এই রাজ্য সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বহু জায়গায় উনি গেছেন, কিন্তু প্রত্যেকটা জায়গায় হেরে আছেন। আগামী দিন এই নির্বাচনের পর সরকার যদি পরিবর্তন হয়, আমরা আশা করব যারা প্রকৃতপক্ষে নির্দোষী তারা সাজা পাক, তারা সেই শাস্তির মধ্যে আওতায় আসুক। যারা নির্দোষী চেষ্টা করবে আমাদের সরকার নির্দোষীদের মুক্তি দেওয়া হোক, কারণ তারা কেন শাস্তির শিকার হবেন। আমাদের সাঁওতাল ধর্মাবলম্বী মানুষের পরম্পরাগত একটা উৎসব হচ্ছে শিকার উৎসব। সেই শিকার উৎসবের জন্য বেশ কয়েকদিন আগে মাইকিং করা হয়েছে। আমাদের সাঁওতাল ধর্মাবলম্বী মানুষের শিকার উৎসবে বাধা দান করা হচ্ছে, মানে বনে ঢুকলেই অ্যারেস্ট করা হবে। আপনি আপাতত একজন প্রার্থী, সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি বলবেন? আগামী দিনে আপনাদের যদি সরকার এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়, সাঁওতাল সম্প্রদায়ের মানুষের শিকার উৎসব, বিভিন্ন যে উৎসবগুলোতে পলিটিক্যালাইজ হয়ে যাচ্ছে, আমি যদি পাটাবিঁধায় যে পরবটা বলি, সেটাতেও দেখেছি ওই সময় যে সরকার ছিলেন তাদের উপস্থিতি অনেক বেশি করে। সাঁওতাল যে বিভিন্ন পুজো আজাতেও দেখা যাচ্ছে এই রাজনৈতিকীকরণ হচ্ছে। আমি আপনাকে বললাম ফরেস্ট অ্যাক্ট ভায়োলেশন হচ্ছে, দ্বিতীয় নম্বর বললাম সাঁওতালিদের পরম্পরাগত যে শিকার উৎসব সেটাকে বাধা দান করা হচ্ছে, তৃতীয় নম্বর আপনাকে বলছি যে আমাদের যে মেলাগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, তাতে দেখা যাচ্ছে সেই ঘুরে ফিরে ওই সরকারের ওই এলাকার তথাকথিত বাহুবলী শাসক বা প্রশাসকরা হস্তক্ষেপ করছেন। আপনি কি বলবেন এই বিষয়ে? বিষয়টা আমি কম বেশি খবরটা আমিও পেয়েছি যে এটা বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে এবং বন দপ্তরের মাধ্যমে বনকর্মীরা বিভিন্ন এলাকায় প্রচার করছেন যাতে শিকার করতে না যাওয়া হয়। এটা অস্বীকারের নয়, আমি নিজেও জেনেছি। তো এটা কেন্দ্র রাজ্যের পারস্পরিক একটা দায়িত্বর মধ্যে পড়ে, এবং এ বিষয়ে আমাদের তামাম আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায় সহ আরও কিছু ওই ক্রাইটেরিয়ার কিছু মানুষজন রয়েছেন, তারাও শিকার করতে যান। শিকার আমি দেখেছি, আমি নিজেও শিকারে গেছি, দীর্ঘদিন শিকার হয়েছে, শিকারে কোনো বাধা ছিল না। ইদানিং কয়েক বছর, শুধু এই বছর বললে ভুল হয়, আর কয়েকটা বছরই এই ধরনের বাধার শিকার হতে চলেছে। তো আমি এই বিষয়ে এই মুহূর্তে এককভাবে এই বিষয়ে কারোর বিরুদ্ধে কারোর সপক্ষে আমি মন্তব্য করতে চাই না। আগামী দিন এটা বৃহত্তর বিষয় এবং বৃহত্তর সামাজিক আত্মমর্যাদার বিষয়, সেটা আমাদের সামাজিক কর্তৃপক্ষরা রয়েছেন, তারা ভাববেন।
আমি অবশ্যই তাদের পক্ষে থাকবো, তাদের রায়পুর- সাথে থাকবো। রায়পুর বিধানসভায় বিগত বছরে একজন পুরুষ এমএলএ ছিলেন, এবারে একজন মহিলা এসেছেন এবং যা আমরা টিভি দিশমের তরফ থেকে ওর যা অনুসন্ধান করে দেখেছি, খুব সুন্দর করে প্রচার হচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালো আছে। আপনার ভয় লাগছে? আমার কোনো ভয় নেই, কারণ একটা ভয় নাই এই কারণে না, বলছে ওনারা- বলছে আমরা মহিষাসুর দুর্গার দ্বারা বধ হয়েছিল, তার জন্য স্বজাতীয় দুজন, ওই পাশে আছে আমাদেরই স্বজাতীয় মহিলা মানে দুর্গার রূপে, আর আপনি এ পাশে আছেন আরেকজন স্বজাতীয় প্রার্থী। ভয় লাগছে না আপনি মহিষাসুরের পাল্লায় ভয় পড়ে? আমার লাগবে কিনা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ পূর্ণ প্রশ্নটা করেছেন। উনারা যে সমস্ত পুরুষ মানে বেটা ছেলেদিককে বিধায়ক করেছিলেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, যে অপকর্মগুলো করেছেন, সেই অপকর্ম অনুযায়ী এলাকায় জানতে পেরেছেন যে ওরা ভোটে দাঁড়ানো মানে হেরে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তা বাদেও এলাকায় অনেক তৃণমূলে যারা আছেন, তৃণমূলে যারা সমর্থন করেন, তারা যে সবাই খারাপ এটা আমি বলতে নারাজ এবং এটা আমি বিশ্বাস করি না। যারা ভালো মানুষ তারাকে বিধায়ক করলে ওদেরকে যে ইউজ অ্যান্ড থ্রু .কলমের মতো লিখব আর ফিকে দিব, এই জন্য আমাদের জঙ্গলমহলে এই মহিলা ক্যান্ডিডেট তারা নিয়োগ করেছেন। আমাদের রায়পুরের যে প্রার্থী হয়েছেন ঠাকুরমণি সরেন, তিনি বিধানসভায় কথা বলার মতো তার দক্ষতা আছে বলে আমি মনে করি নি। আমি কেন, কোনো মানুষই মনে করছেন না। তার নিজের সংসদ এলাকায় আমি গিয়ে ঘুরে এসেছি, তার বিগত 5 বছরের একটা টার্ম পঞ্চায়েত প্রধান হিসাবে তিনি কাজ করেছেন। সেই পঞ্চায়েত প্রধান হিসাবে যে তিনি আচরণ করেছেন, সাধারণ মানুষকে একটা সার্টিফিকেটের জন্য যে ব্যবহার করেছেন, সেই এলাকার মানুষ তারা ভুলে যায়নি, তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন। আপনারা বলুন, এইখানে যতগুলো মানুষ আছেন, আমিও প্রধান ছিলাম, আমি ভিজা কাপড়ে চান করেছি, ভিজা কাপড়ে আমি সই করে দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি। এমনকি আমি যদি চা দোকান গেছি, ভুসি দোকান গেছি, পকেটে সিল স্ট্যাম্প 2টা প্যাড সঙ্গে নিয়ে যেতাম। যে যেখানে রাস্তায় পেয়েছে সাইকেল সিটের উপরে আমি সার্টিফিকেট লিখে দিয়েছি। এমন কোনো ঢেকো অঞ্চলে কোনো মানুষ বলতে পারবে না যে অফিসে না গেলে আমি দিতে পারবো না। এদের ট্রেডিশন হচ্ছে অফিসে যেতে হবে। আমি তো বলে রাখছি, আমি যদি বিধায়ক হই, আমার রায়পুর বিধানসভা 5টা মণ্ডল আছে, 5টা মণ্ডল সভাপতি আছে, সেই মণ্ডল সভাপতিদের কাছে আমার সার্টিফিকেট প্যাড থাকবে সই করা, ওইখান থেকে সাধারণ মানুষ পরিষেবা পাবে। এই ধরনের আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা আমাদের এই জঙ্গলমহলে যে সমস্ত বিধায়কদের দেখেছি বিগত দিনে, যারা মন্ত্রী হয়েছে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের উন্নতি দেখেছি। কারো দেখছি তালবেড়িয়াতে ড্যামের রিসোর্ট হয়ে গেছে, কারো দেখছি পেট্রোল পাম্প হয়ে যাচ্ছে, কারো দেখছি বাস চলছে দূরে দূরে। ক্ষেত্রমোহনেরও এই ইচ্ছা আছে নাকি? আমি তো ওদের থেকে অনেক দিন রাজনীতি করছি, 1978 সাল থেকে রাজনীতিতে আমি জড়িয়ে আছি। আমি একটা সংসদে আমি নিজে 3 বার নির্বাচিত, আমার স্ত্রী 2 বার, তার মানে 5টা ইলেকশন। কেউ সাধারণ একটা ইলেকশনে দাঁড়িয়ে 1তলা 2তলা করে নিচ্ছে, কেউ বিনা দাঁড়িয়ে আমাদের এখানে সে পঞ্চায়েতের দরজায় এখনো পর্যন্ত পা দেওয়ার ক্ষমতা অর্জন করেননি। সাধারণ মানুষ নির্বাচিত হিসাবে তাকে কোনো সমর্থন দেয়নি, নির্বাচিত হতে পারে। সেই লোকগুলা কেউ ঝাড়গ্রামে ফ্ল্যাট কিনেছে, কলকাতায় ফ্ল্যাট কিনেছে, কেউ এখানে আমাদের এখানে ঢেকু অঞ্চলে জঙ্গল বিক্রি হয়ে যাচ্ছে। কংসাবতী ডিপার্টমেন্টের ক্যানেল পাড়ের জায়গা বিক্রি হচ্ছে, বক্সি মৌজার সরকারি খাস জমি নিলামে বিক্রি হচ্ছে। না, জনগণ জানতে চাইছে আপনারও এরকম ইচ্ছা আছে। ধরেন আপনার আজকে বাড়িটা যেটা দেখেছি, আপনি সেটা টালির বাড়ি, অনেক নিচু তলার বাড়ি, সেটা ধীরে ধীরে দেখা যায় আপনারও শহরে বাড়ি হয়ে যাচ্ছে। আপনি লোকেরকে কি বলবেন, এই প্রতিশ্রুতি দিতে পারবেন যে আপনার এই ধরনের ক্রিয়াকলাপ হবে না? আমি নিশ্চয়, কেউ চাইবে কিনা গাছের তলায় থাকা? ন্যূনতম সরকার বলছে, আমাদের ভারত সরকার বলছে, আমাদের নরেন্দ্র মোদী বলছে, ন্যূনতম মানুষের মাথার উপর একটা ছাদ দরকার। আমার যাতে অন্তত মাথায় জল না পড়ে বা দেওয়াল চাপা পড়ে না পড়ে, যদি সেটা কপালে থাকে, যদি আমি সেটা পেরে উঠতে পারি, তাহলে নিশ্চয়ই অন্তত মাথায় ছাদের মতো বাড়িটা একদম শেষ, একদম শেষে আপনার বিধানসভার সমস্ত জনগণকে কি কথা বলে শেষ করবেন আজকের কথাটা?
আমি এই এলাকার মানুষকে এইটাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রত্যেকটা মানুষের কাউকে অর্থনৈতিক দিয়ে আমি স্বাবলম্বী করতে পারবো না, এতটা একটা এমএলএর ক্ষমতা নেই। একজন বিধায়ক ন্যূনতম বাৎসরিক একটা কোটা থাকে এমএলএ লেডের টাকা, সেটা সার্বজনীনভাবে উন্নয়নের খাতে খরচ করা হয়। আমি একটা বিষয়ে প্রত্যেকটা মানুষকে জাতি, ধর্ম, বর্ণ এবং দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি যে আর অতীতে যেভাবে পুলিশি অত্যাচার, দমন, পীড়ন, শোষণ, কেস কাছারি এইগুলোর থেকে আমি প্রত্যেককে মুক্তি দেব। এবং এলাকার মানুষ ন্যূনতম এই যে মাফিয়া, যারা বালি মাফিয়া, আজকে যেটা 1000 টাকা গাড়ি পিছু ছিল একদিন, সেটা 6500, 7000, 8000 পর্যন্ত বালি রেট হয়েছে। এই সমস্ত মাফিয়া রাজ আমি চলতে দেবো না। রায়পুর বিধানসভা এলাকায় যে সমস্ত কাদান রয়েছে আমি সেটা বেঁধে দিব 2500 থেকে 3000 টাকার মধ্যে এক গাড়ি বালি। এর বেশি যদি কেউ নিতে যায় তাহলে কিন্তু আমি বন্ধ করে দেবো। অনেক অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মাননীয় ক্ষেত্রমোহন হাঁসদা মহাশয়ের মুখ থেকে। উনি অনেক কিছু প্রতিশ্রুতি দিলেন, সেটা সময় বলবে। আপনারা কি ভাবছেন, কি বলবেন? এনাকে ভোট দিয়ে জিতাবেন? জিতালে কি আপনাদের মঙ্গল হবে? যদি তাই হয় তাহলে আপনারা তাই করবেন। আজকের মতো শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। আমি হেরাল, বাঁকুড়া থেকে।